রাজধানীর পান্থপথ থেকে বিএনপিপন্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আটক করেছে পুলিশ। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আসামি আজিবর ও রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু গুলিতে নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। টিকিট জটিলতা সহ নানা কারণে দুর্ভোগে হাজার হাজার হজযাত্রী। বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট। সমাধান হয়েছে ভিসা সমস্যার, দাবি কর্তৃপক্ষের। ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা। আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। এবং সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও বেড়েছে ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ। মাছ শিকারের পাশাপাশি চালানো হচ্ছে জেলেদের ওপর নির্যাতন, মানতে নারাজ কোস্টগার্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজের একাংশের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে পুলিশ। সকালে রাজধানীর পান্থপথ থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে আটক করে। তবে কি কারণে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। শওকত মাহমুদকে আটকের পর কোথায় রাখা হয়েছে তাও জানা যায়নি। গত রাতে সবশেষ একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়েছিলেন শওকত মাহমুদ। রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামি হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু গুলিতে নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। র্যাব জানিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন। গতকাল মোবাইল ফোন চুরির অভিযোগে হাজারীবাগের গণকটুলি এলাকায় রাজা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ছিল আরজুর বিরুদ্ধে র্যাবের দাবি, মামলা দায়েরের পর গত রাত 11:30টায় আরজুকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে নিহত হয় আরজু। এর আগে গতকাল বিকেলে রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজু ও তার সহযোগীরা মোবাইল চুরির কথা বলে রাজা নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর গত রাতেই আরজু সহ 3 ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। নিহত রাজার স্বজনরা জানান, রোববার রাতে মোবাইল চুরি করেছে বলে সোমবার সকালে রাজাকে উঠিয়ে নিয়ে যায় স্থানীয় ছাত্রলীগ নেতা আরজু ও তার সহযোগীরা। কিন্তু দুপুরের পর তাকে গুরুতর আহত অবস্থায় গণকটুলি গলির মাথায় ফেলে যায় তারা। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় তার স্বজনরা অভিযোগের আঙুল তুলেছিল আরজুর দিকেই। ভালো বাইটারে দইটা লিয়া সুস্থ মানুষে একটা মোবাইলে লাগা মানুষের জান গেলায় আরজু এবং ওর 3-4 ছেলে পেলে সবাই মাজারের সাথে আমাদের বাসায় দিয়ে যায়। বড় বড় মানুষের কোনো কিছু হয় না, আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু হবে? এটা সে হলো ছাত্রলীগের সভাপতি হাজারীবাগ থানা। পুলিশ জানায় রাজার শরীরে বেশ কটি বড় জখমের আলামত পাওয়া যায়। মাথার বাম পাশে একটা বড় ধরনের জখম, যেটা কাটার দাগ, এবং এটা অনেক ডিপলি, এবং শরীরে বিভিন্ন অংশে মারের চিহ্ন আছে, রক্ত জখম করা আছে। এদিকে গণকটুলির যে গলিতে ঘটানো হয়েছে এমন নৃশংস ঘটনা, সেখানেও সাক্ষ্য দিয়েছেন কেউ কেউ, যাদের সহায়তায় আটক করা হয়েছে সন্দেহভাজন 3 যুবককে। হ্যাঁ, এরপর একটা মুরগি না বাঁধাছে ভিকটিম এবং অভিযুক্ত আমরা 3 জনকে বাদে অ্যারেস্ট করা হয়েছে। কিছু আলামত ধরা হয়েছে যে এই হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেল বা যেটা দিয়ে বাঁশ দিয়ে পিটানি মারা হয়েছে সেটা উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, আরজু ও তার সহযোগীরাই নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে রাজাকে। সোমবার বিকেলের এই ঘটনার পরেই গত রাতে বন্দুকযুদ্ধে নিহত হন ছাত্রলীগ নেতা আরজু। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার 3 নম্বর আসামি মেহেদী হাসান আজিবর গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রাত 1টার দিকে শহরের দোয়ারপাড় এতিমখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজিবরকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আজিবর ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় আজিবর। সে নিজেকে যুবলীগ কর্মী বলে দাবি করত।
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলায় আজিবর ৩ নম্বর আসামি হলেও বাদীর দাবি মূলত আজিবরের আগ্নেয়াস্ত্রের গুলিতেই মমিন ভূঁইয়া নিহত হন আর আহত হন নাজমা বেগম সহ তার গর্ভে থাকা সন্তান। গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের ২ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরে নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজিবার নামে যে এটা নিহত হয়েছে আমরা জানতে পারলাম, তা অত্যন্ত দুর্ধর্ষ এবং সে অত্যন্ত সন্ত্রাসী। তাই এতে আমরা একটু শান্তি পাচ্ছি। তার বিরুদ্ধে ৩টি মামলা আছে আমাদের সদর থানায়। এছাড়া আমাদের গত ২৩ তারিখে যে আলোচিত যে মাতৃগর্ভের শিশু গুলিবিদ্ধ এবং একজন মমিন নামে একজন ৭২ বছরের একজন যে বৃদ্ধ নিহত হন, সেই মামলার সে ২ নম্বর এজাহারে আসামি। দর্শক, সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের ৫৫০ কাজেই মত প্রকাশের এবং তার অনলাইন পত্রিকাগুলি আছে যেটা নাকি প্রতি ঘন্টায় ছাপা হচ্ছে। কাজে মত প্রকাশের কোনো বাধা, কোনো নিষেধ তো নেই, করছে তো। তবে সবকিছুরই একটা, আমার মনে হয় একটা নীতিমালা থাকা উচিত। সবকিছুরই একটা মানে কি ওটাকে কি বলে, বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় প্রচার করা উচিত আমি মনে করি। সেইখানে যারা ব্যর্থ হন, তারা যেখানে উদ্দেশ্যমূলক খবর প্রচার করেন, সেইখানে তো কিছু মানে আইনের বার্তায় ঘটে, সেখানে ব্যবস্থা গ্রহণ করতেই হয়, বাধ্য হয়। প্রবীর শিকদার যে এইগুলি তুলেছেন, সে কেন তুলেছেন উনি ভালো জানেন। তো এইগুলো লেখাটাই আমার মনে হয় মানে না লিখলেও পারতেন এই ধরনের। এখন উনি যে বিষয়টা লিখেছিলেন, যে আশঙ্কাটা করেছিলেন, সেই আশঙ্কার ভিত্তিতে আপনাকে অ্যারেস্ট করেছেন। তিনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন সেটা কি আপনারা প্রতি দেখবেন? অবশ্যই আমরা সবকিছুই দেখবো। আমরা কি দেখছি না? আমরা এই যে যারা এই যে ব্লগার লেখালেখি করছে, তাদেরকে আমরা, যারা নিরাপত্তা চাচ্ছে তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি তো। যারাই মনে করছে যে আমরা নিরাপদ নই এবং তারা যারা আসছে আমাদের কাছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনটা? এটা তো আমি বললাম, তার নামে একটা মামলা হয়ে গিয়েছে, সেই মামলাটার জন্য তাকে ধরা হয়েছে। এখানে খতিয়ে দেখার প্রশ্ন হলো, উনি যে মামলাটা হয়েছে সেই মামলায় আমরা তাকে এখন কোর্টে পাঠাবো, কোর্টে দেখবে সেটা। কিন্তু মাননীয় মন্ত্রী, একজন মানুষ মৃত্যুর আশঙ্কা করছে, সে যখন মামলা করতে জিডি করতে গেছে তখন সে জিডিটি থানায় নেয়নি বলে সে ফেসবুকে জনসাধারণের মুখে সামনে সে মূলত আশঙ্কাটি প্রকাশ করেছিল। তো সেইটি খতিয়ে না দেখে বরং তাকে উল্টো না আমি এই জিডি করতে গিয়েছিলেন ওনার জীবনের আশঙ্কা থেকে, সেটি নেয়নি। উনি যে জিডি করতে গিয়েছেন, উনি যদি জিডি করতে না নিত তাহলে উনি স্থানীয় এসপি কে বলতে পারতেন, কিংবা আইনের আশ্রয় নিতে পারতেন। তো অনেক কিছু ছিল। যা হোক, আমার মনে হয় এই আমরা উদ্দেশ্যমূলক কাউকে ধরিনি, আমরা কাউকে মানে তার কণ্ঠরোধ করার জন্য ধরিনি। আমরা এই যে খবর ছাপিয়েছেন কিংবা খবর তার মতামত প্রকাশ করেছেন, সেই জন্য ধরা হয়নি। আরেকজন মানে এখানে নিবেদন করেছেন যে তার আশঙ্কা সে যদি মারা যায় তাহলে আমাকে অ্যারেস্ট করবে, সেই জন্যই ধরা হয়েছে। থ্যাংক ইউ। মাননীয় আরেকটা প্রসঙ্গ, যে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের যে ঘটনা, সেটাতে সারা বাংলাদেশের মানুষ বা যা ফেসবুকের মাধ্যমে নানাভাবে তারা প্রত্যাশা করেছিল যে মূল যে আসামি তিনি হয়তো ধরা পড়বেন, একটা খতিয়ে দেখা হবে, বিচার হবে। কিন্তু গতকালকে দেখা গেল সে ক্রসফায়ারে গুলিবিদ্ধ মারা গেছে। এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন? দেখেন মাগুরার ঘটনাটা সরিয়ে না সেই রকম কোনো ঘটনা নয়। মাগুরার ঘটনায় যে গুলি করেছে, সে অত্যন্ত নৃশংসভাবে কিন্তু গোলাগুলি করেছে। সে কিন্তু আগেও এই ধরনের গোলাগুলি করেছে। তো সেই জন্যই আমরা মানে তাকে ধরার জন্য প্রচেষ্টা নিচ্ছিলাম, তাকে খুঁজে বেড়াচ্ছিলাম।
সে বন্দুক যুদ্ধে আমাদের পুলিশের সঙ্গে নিহত হয়েছে, সেটা আপনারা খবর পেয়েছেন। মানে সে আত্মরক্ষার জন্য পুলিশের উপরে হয়তো গুলি করেছে, পুলিশও তখন পুলিশের আত্মরক্ষার জন্য পুলিশ আবার পাল্টা গুলি করেছে। এই বন্দুক যুদ্ধ যেভাবে হয় সেইভাবেই হয়েছে। তো সেই জন্য আমি মনে করি এই নৃশংস এই হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন তাকে ধরার জন্য পুলিশ যে ব্যবস্থা নিয়েছে সেইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সেই গোলাগুলিতে লিপ্ত হয়েছিল। কিন্তু আমরা যে জিনিসটা দেখি যে আপনি মাগুরার ঘটনার মূল আসামি উনি ক্রস ফায়ারে দিল, হাজারীবাগের আপনার ছাত্রলীগের লিডার উনি ক্রস ফায়ারে, এর আগেও বিলকি হত্যাকাণ্ডের মূল আসামি ছিল তিনিও ক্রস ফায়ারে মারা গেল। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযোগ যাদের প্রতি তারা কেন ক্রস ফায়ারে মারা যায় না? আপনি পুলিশ সতর্ক থাকে তাহলে একজন বা দুইজন আসামিকে ধরে আনার ক্ষমতা কি পুলিশের নেই? না, অবশ্যই আছে। এই সমস্ত আসামি যারা নাকি, আমি এই যে হাজারীবাগের কথাটা এটা পরে বলবো, কারণ এটা মাত্রই আমরা শুনেছি সকালবেলায়। এটা কেন কি হয়েছে এটা আমরা ভালো করে তদন্ত করে নিই। এখানে কে ধরেছে কে মেরেছে এটা আমরা ভালো করে তদন্ত না করে আমরা এখানে এটার সম্বন্ধে কোনো মন্তব্য করতে পারছি না। তো এইখানে আমরা দেখছি। আর মাগুরাটা তো আমরা বলেছি সে একটা নৃশংস মানে ওটাকে কি বলে হত্যাকারী ছিল, এবং আরও যারা ছিল তারা সবাই নৃশংসতা, তারা অধিকবার তারা প্রমাণ করেছে তারা নৃশংস এবং তারা যে কোনো কিছু ঘটাতে পারে। সেই জন্যই তারাও মানে আপনি যেটা বলেছেন যে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা বরং থাকলে আমাদের জন্য লাভ হতো, আমরা আরো কয়েকজনকে ধরতে পারতাম। এটা ক্রস ফায়ার কিংবা তারা মনে করেছিল যে পুলিশকে গুলি বিদ্ধ করতে পারলেই হয়তো পালিয়ে যাবে, সেই জন্য। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি ছিলাম সেখানে। সাংবাদিক প্রবীর শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টার দিকে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাংবাদিক প্রবীর শিকদারকে আদালতে আনা হয়। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে আটক হন প্রবীর শিকদার। পরে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যারা আইনের শাসনের প্রতি সম্মান দেখায় না তাদের সাথে সন্ত্রাসীদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ৭১ টেলিভিশনে 2 বিচারপতির কথোপকথন প্রকাশ এবং টকশো বিষয়ক শুনানি আদালতে চলাকালে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতির বরাত দিয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিককে আরও জানান, বিচারাধীন বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না, তবে রায়ের গঠনমূলক সমালোচনা করা যাবে। প্রধান বিচারপতি বললেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সবাইকে। আইনের শাসন না থাকলে সমাজের একদম ভেঙে পড়বে। কাজেই কোনো বিচারকের বা কোনো আদালতের রায় যদি কারো পছন্দ না হয় বা কেউ যদি তাতে ক্ষুব্ধ হয়, তাহলে বা অন্য কোনো ব্যক্তি, কোনো যারা নাকি বুদ্ধিজীবীরা আছেন তারা সহ যদি কেউ মনে করেন যে না এই রায়টার সম্বন্ধে কিছু বলা দরকার, তো তারা গঠনমূলক সমালোচনা করতে পারেন, এই সম্বন্ধে লিখতে পারেন। কিন্তু প্রকাশ্যে আদালতকে স্ক্যান্ডালাইজ করা, এটা করলে হজ যাত্রীদের ভিসা জটিলতা কেটেছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও যাত্রীরা বলছেন ভিন্ন কথা। আবার ভিসা যারা পেয়েছেন তাদের অনেকে এখনো হাতে পাননি টিকিট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এসব হজ যাত্রীদের কেউ দুদিন, কেউ বা আবার আরো বেশি সময় ধরে অপেক্ষার প্রহর গুনছেন হাজি ক্যাম্পে। এর মধ্যে কয়েকটি ফ্লাইট চলে গেছে সৌদি আরবের উদ্দেশ্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার পরও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি অনেকেই। এখন আবার ভিসা মিললেও হাতে পাননি টিকিট, বোর্ডিং পাস। আমরা 13 তারিখে আসলাম, আসে এই যে গরমের মধ্যে কষ্ট করতেছি, এতটুকু বিছানার মধ্যে 2 জন করে লোক কষ্ট করতেছি, তার মধ্যে গোসল, খাওয়া দাওয়া কত সমস্যা, থাকা খাওয়া কত সমস্যা, খাচ্ছি না খাচ্ছি, আর যে পয়সাগুলি আনছি এখানে খাই দিয়ে আমরা শেষ করতেছি, আর ওখানে যাই কি করব? মহিলাদের ভিসা আসছে তো পুরুষের ভিসা আসেনি। আমাদের ভিসা হয়ে গেছে, টিকেটের গোলযোগে যাইতে পারতেছি না, এখনো টিকিট পাই নাই, বোর্ডিং পাই নাই, ঘর পাই নাই। আর কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতার সমাধান হয়ে গেছে, এখন ফ্লাইট ব্যবস্থাপনার দিকে নজর দিয়েছেন তারা। কিছুটা বিলম্ব হলেও সবাইকে সৌদি আরবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। সৌদি কর্তৃপক্ষের অকৃত্রিম সহায়তা, সেই বিষয়গুলি গতকালকেই আমরা আনতে পেরেছি। আনার ফলে তারপরে গত রাত্রি থেকেই আপনি জানেন যে সেই যাত্রীগুলি সম্পূর্ণ ফ্লাইটে গেছেন এবং এরপরে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় চলে আসছে এবং আর 2টা ফ্লাইট আমাদের আছে, বাকি যাত্রীগুলা সেই ফ্লাইটে যাবে। এইটার বিষয়ে আমরা এখন ভাবছি, পরিকল্পনা গ্রহণ করছি। এদিকে ভিসা মিললেও বিমানের টিকিট বুকিং নিয়ে সমস্যায় রয়েছেন বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীরা। গভর্নমেন্টের পাসপোর্টগুলোতে ভিসা লাগে নাই, পরবর্তীতে আমাদেরকে সেটা দিতে চেয়েছিল, আবার নাকি গভর্নমেন্টের সেই ফ্লাইটটা আবার চালু হয়েছে, 2 ঘন্টা পিছাই সেখানে আবার গভর্নমেন্টের হাজির যাবে, এই জন্য আমাদেরকে দিতে পারেন না। হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। হজ পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, জায়েদ, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুইভাবেই যারা পবিত্র হজ পালন করতে পুণ্যভূমি সৌদি আরবে যাচ্ছেন, উভয় পক্ষের যাত্রীদের সাথে আমরা কথা বলে কিন্তু আমরা এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক অভিযোগ পেয়েছি সকাল থেকে। বলা চলে যে আমরা সকালবেলা এসে যখন হজ অফিসের পরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামালের সাথে কথা বলি, তিনি আমাদেরকে জানিয়েছিলেন গতকাল ভিসা সংক্রান্ত যে জটিলতার কারণে 419 জন হজ যাত্রী যেতে পারেননি, আজকে এবং গত রাত থেকে তারা সেই ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠেছেন। কিন্তু এখন নতুন করে আরেকটি সমস্যা দেখা দিয়েছে, তা হলো স্বামী এবং স্ত্রী বা মা এবং ছেলে হয়তো একই সাথে হজ করতে যাচ্ছেন, কিন্তু তাদের ফ্লাইটের সময়সীমা পড়েছে ভিন্ন ভিন্ন, হয়তো 2 জনের ফ্লাইট পড়ছে 2 রকম ভাবে। এবং এমন অভিযোগ করেছেন অনেকে আমাদের কাছে যে তারা একসাথে হজ করতে যাবেন, কিন্তু 2 জনের ফ্লাইট পড়েছে ভিন্ন ভিন্ন। এখন তারা আলাদা কিভাবে যাবেন এবং তারা সৌদি আরব থেকে আবার কিভাবে হজ ব্রত পালন করে দেশে ফিরে আসবেন, এই বিষয় নিয়ে তারা অনেক সংশয় প্রকাশ করেছেন এবং এ নিয়ে তারা কিন্তু হজ অফিসের পরিচালকের কাছে বারবার গিয়েছেন তারা, এবং হজ অফিসের পরিচালকও কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি তারা দেখছেন। এখন এছাড়া আর কিছু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে হজ যাত্রীরা যারা আসলে হজে যাবেন তারা কিন্তু এখানে দীর্ঘ অপেক্ষা করছেন। কেউ এসছেন গত 13 তারিখে, যেদিন আসলে হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা কেউ আসছেন 14 তারিখ এবং গত রাতেও এসেছেন অনেকে এবং তারা কিন্তু অপেক্ষা করছেন। এর ভেতরে অনেকের বেসরকারিভাবে যারা যাচ্ছেন অনেকের ফ্লাইটের সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে, আবার অনেকে জানেন না তাদের ফ্লাইট কখন। যদি আপনাকে বলতে চাই যে বেসরকারিভাবে বিকেল 3টা এবং 4টায় কিন্তু 2টি ফ্লাইট রয়েছে এবং সরকারিভাবে যদি আপনাকে বলতে যাই তাহলে আজ রাত 10টা15-তে এবং আগামীকাল ভোর 5টা45-এ কিন্তু 2টি ফ্লাইট পরিচালনা করা হবে এবং যে ফ্লাইটে 109 জন যাত্রী যারা গতকাল যেতে পারেননি তাদেরকে আসলে সেই ফ্লাইট 2টিতে বন্টন করে দেওয়া হবে এবং তারা পুণ্যভূমি সৌদি আরবে যেন যেতে পারেন সেই ব্যবস্থা আসলে হজ অফিসের পক্ষ থেকে সর্বাত্মকভাবে করার চেষ্টা চলছে বলে আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরেকটি তথ্য আপনাকে জানাই যে এখানে যারা এসেছেন তারা কিন্তু আসলে বলছেন যে এখানে যে লোক সমাগম, এখানে যে হজ যাত্রীদের সমাগম, সেই তুলনায় কিন্তু আসলে এখানে যে ব্যবস্থা, যে ফ্যানের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু আসলে খুবই অপ্রতুল। তো এখানে যে নারীরা এসেছেন তারাও কিন্তু বিভিন্ন রকম অভিযোগ করছেন আমাদের কাছে, বারবারই বলছেন তারা যে এখানে আসলে মেয়েদের জন্য যে সুব্যবস্থা রাখার কথা টয়লেটের ক্ষেত্রে, সেই টয়লেটের ক্ষেত্রে বা এখানে থাকা এবং শোয়ার ক্ষেত্রে যেহেতু রাত্রি যাপন করা লাগছে, ফ্লাইট বিলম্বে হচ্ছে, রাত কাটানো লাগছে বা দিনের অনেক সময় পার করতে হচ্ছে, তারা কিন্তু এই মেঝেতে বসেই, এই মসজিদের মেঝেতে বা বারান্দায় বসে
বসে বা ফ্লোরে বসে কিন্তু তাদের খাওয়া দাওয়া থেকে বাকি টুকিটাকি যে কাজগুলো আছে সবগুলো কিন্তু তারা সেরে নিচ্ছেন। তো জায়েদ, আসলে ব্যাপক অব্যবস্থাপনার মধ্যেও কিন্তু হজযাত্রীরা আসলে বিভিন্নভাবেই তারা তাদের যে এহরাম বাধা থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সেগুলো সারছেন এবং তারা অপেক্ষা করছেন কখন তাদের ফ্লাইটের সময়টা দেয়া হবে। জায়েদ। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রা এবং হজযাত্রীদের নানা ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। চলে যাচ্ছি পরের সংবাদে। কোরবানি এলেই বেড়ে যায় প্রয়োজনীয় পশু খাদ্য আর ভ্যাকসিনের দাম, ফলে বেড়ে যায় পশু লালন পালন ব্যয়। খামারিদের দাবি, ব্যয় বাড়লেও সে তুলনায় বাজারে পশুর ভালো দাম পান না তারা। এর সঙ্গে এবছর ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কোরবানির পশুর দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে সাময়িক এই সংকট কাটিয়ে দীর্ঘমেয়াদী সুফল পেতে আমদানি নির্ভরতা কমানোর সঙ্গে পশু উৎপাদনে দেশের কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। আমাদের চাহিদা মোতাবেক যাতে মানুষ গরু উৎপাদন করে ব্রিডিং করে সে ব্যাপারে আমরা প্রকল্প গ্রহণ করেছি। ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রীর এমন বক্তব্যে আশার আলো দেখছেন দেশের পশু খামারিরা। তারা বলছেন, গেল কয়েক বছরে আশানুরূপ লাভ করতে না পারায় ধারাবাহিকভাবে দেশে খামারের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে গবাদি পশুপালনের পরিমাণও, যার ফলে স্বাভাবিক সময়ের সঙ্গে কোরবানির বাজারও নির্ভরশীল হয়ে পড়ে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পশুর ওপর। আগে আমাদের নিজেরারই গরু মহিষ সবকিছু মেলায় 10-12টা ছিল আমাদের একলাই। এখন আমার বাড়ি একটা গরু লেজও নাই। সবকিছুরই দাম বেশি, শুধু দুধের দাম কম। গরু থেকে আমরা যেটা পাই সেটা বিক্রি করে আমাদের যে মুনাফাটা আসছে তার চেয়ে আমাদের ব্যয়টা অনেক বেশি, যার জন্য অনেকেই এর প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছে। প্রতি বছর কোরবানি মৌসুমে 70 থেকে 80 লাখ পশু জবাই হয় দেশে, যার মধ্যে বেশিরভাগই গরু আর ছাগল। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে প্রায় 80% দেশীয়ভাবে উৎপাদিত পশু, আর বাকিটা আমদানি নির্ভর। তাই স্থায়ীভাবে আমদানি বন্ধ হলেও তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন তারা। আমাদের কৃষকদের একটা যদি নিশ্চয়তা পায় যে ভারত থেকে আর পশু আসবে না, তখন কিন্তু আমরা এটা মোকাবিলা করতে পারবো। কিন্তু অনিশ্চয়তার মাঝে হঠাৎ করে যদি আবার বর্ডার 5-7 দিনের জন্য খুলে দেওয়া হয়, তখন আমাদের স্থানীয় কৃষকরা কিন্তু এটাতে মার খেয়ে যাবে। প্রতিটা গরুর দাম এখনই 10-15 হাজার বেশি, এবং কোরবানির সময় সেটা কিন্তু আরো বেড়ে যাবে। এটি আমাদের যারা পশু বিক্রি করবে ওই চাষিদেরকে পরবর্তীতে আবার নতুন করে পশু উৎপাদনের জন্য উৎসাহিত করবে আগামী বছর। হয়তো আগামী বছর আবার এই পশুর দাম অনুরূপ থাকবে না, আর একটু কম হবে। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সুফল পেতে স্থানীয়ভাবে গরু ছাগল মোটা তাজাকরণ প্রকল্পে সরকারিভাবে অর্থায়নের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, স্কুলে আসা যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। প্রশাসনিক তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক প্রচারণা ও রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাক খাতে কমেছে প্রবৃদ্ধি, নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বেড়েছে। এসব ট্রলার বাংলাদেশের জলসীমায় শুধু মাছ শিকারি করছে না, তারা বাংলাদেশি জেলেদের উপর নির্যাতন চালাচ্ছে নানাভাবে। অসহায় বাংলাদেশি জেলেদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ভারতীয় জেলেরা দেশের জলসীমায় অবাধ বিচরণ করছে। তবে জেলেদের অভিযোগ মানতে নারাজ কোস্টগার্ড। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা সহ বাংলাদেশের উপকূলে হাজারো জেলে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বর্তমানে জেলেদের অভিযোগ, সমুদ্রে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছে ভারতীয় মাছ ধরা ট্রলার। ভারতীয় ট্রলারগুলো অত্যাধুনিক যন্ত্র দিয়ে সহজেই মাছের উপস্থিতি শনাক্ত করে সেখান থেকে জোর করে সরিয়ে দিচ্ছে বাংলাদেশি জেলেদের। এক্ষেত্রে প্রতিবাদ করলে বাংলাদেশি ট্রলার ডুবিয়ে দেওয়া সহ ভারতীয়রা জাল ও মাছ লুটিয়ে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ জেলেদের। ওরা ওখানে যাইয়া হাজার হাজার বোট বের দেয়, আমরা চালাই যাই ওদারে যাই তো আমরা ওদারে আর জাল বাইতে পারি না। আমাকে পিডিয়ে মিডিয়ে যদি আল্লাহ পায় লই যায়, যদি বলি যে আমরা বয়ার পশ্চিমে চলে যান, তাহলে আমাকে তারা ওরা সাগর দিয়ে পাড়াই দেয়, তোরা যদি জাল মারো এই জায়গায় আমরা জাল কাটিয়ে দেবো। তাদের ওয়ারলেস আছে, যার ফলে একটা সুবিধা হইলে তাদের সব ডাকে আনে। আমাদের অনেক কোস্ট বাহিনী নেই কিছু না, আমাদের বাধ্যতামূলক আমাদের রিটার্ন চলে আসতে হয়। অবশ্য কোস্টগার্ডের এই কর্মকর্তার দাবি, জেলেদের অভিযোগ ভিত্তিহীন। সমুদ্রের প্রশাসনের নজরদারিতে কোনো কমতি নেই। আমাদের কাছে কোনো তথ্য নেই যে ভারতীয় জেলেরা এসে আমাদের
সীমানায় মৎস্য আহরণ করছে। তবে এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন পেলে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে তৎপর আছি। বারবার কোস্টগার্ডকে অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় গত 27 জুলাই পাথরঘাটা উপজেলার সব মৎস্যজীবী ভারতীয় ট্রলারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি জমা দেন তারা। সময় সংবাদ, বরগুনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সদস্যকে কুমিল্লা থেকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। সকাল 7টার দিকে সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয়রা জানান, এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদেরকে ধরে বিজিবির বৌয়ারা বিওপিতে সোপর্দ করে। আটককৃতদের ফেরত পাঠাতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবি 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুখলেসুর রহমান। বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক প্রচারের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ধস নেমেছে দেশের গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে 2021 সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন করার জন্য 14% হারে প্রবৃদ্ধির প্রয়োজন হলেও এবার হয়েছে মাত্র 4.8%, যা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠার পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। প্রতি বছরই এখাতে রপ্তানি আয়ের পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে। স্বাধীনতার 50 বছর পূর্তি অর্থাৎ ভীষণ 2021 সালের মধ্যে এখাতে রপ্তানি $50 বিলিয়ন নেওয়ার জন্য 2010 সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। সেই অনুযায়ী প্রতি বছর প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল 14%। সেই অনুযায়ী গত অর্থ বছরে $26.90 বিলিয়ন লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে $25.49 বিলিয়ন। তবে গত অর্থ বছরের তুলনায় $1 বিলিয়ন বেশি আয় হলো। প্রবৃদ্ধির হার ছিল মাত্র 4.8%। আমাদের প্রবৃদ্ধি এমন হয়েছে যে 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এটা নেমে প্রায় 7-8%-এর মধ্যে মোটামুটি কনস্ট্যান্ট ছিল। এবার এসে যেটা 4 এর কাছাকাছি হয়ে গেল, এটার একমাত্র কারণ হলো যে অস্থিতিশীল এদেশের মাঝখানে আমাদের প্রায় অনেক দিন ধরে অবরোধ, ধ্বংসাত্মক রাজনীতি, এটার কারণেই আমরা অনেক পিছিয়ে গেছি। গার্মেন্টস সেক্টরে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম অঞ্চলের রপ্তানি আয়ের পরিমাণ সাধারণত 35-38%, কিন্তু নানা সমস্যার কারণে বর্তমানে তা 11%-এ নেমে এসেছে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে অর্ডার বুকিং এর ক্ষেত্রে পিছিয়ে গেছে। আজকে সেটা লেস দেন 11% হয়ে গেছে, ইনক্লুডিং সিইপিজেড এন্ড কেইপিজেড। তার মানে চিটাগং কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। 2012-13 অর্থ বছরে 21.5 বিলিয়ন রপ্তানি আয়ের পাশাপাশি 12% প্রবৃদ্ধি হয়েছিল। এক্ষেত্রে বিজিএমই এর এই নেতা মনে করেন, প্রবৃদ্ধি অর্জনের হার বাড়াতে প্রয়োজন গার্মেন্টস সেক্টরে বিরাজমান সমস্যাগুলোর দ্রুত সমাধান। টার্গেট অ্যাচিভ করতে পারে না, এটা বিকজ অফ দ্য রানা প্লাজার যে প্রোপাগান্ডা, সেটা একটা কারণ। সরকারের পক্ষ থেকে গ্যাস, ইলেকট্রিসিটি দিতে অক্ষম। থার্ড হচ্ছে যে গত 3 মাস বিরোধী দলের যে আন্দোলন কন্টিনিউয়াস, বায়াররা নিজেরা আতঙ্কিত হয়ে যায়, তারা বাংলাদেশে ভিজিট করতে চায়নি। আমরা আশা করি সেটা আমরা ওভারকাম করতে পারবো। গ্যাস, ইলেকট্রিসিটিকে যদি সরকার এনশিওর করে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 4048টি ছোট বড় গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এর মধ্যে শ্রমিকের সংখ্যা অন্তত 40 লাখ। আর চট্টগ্রামে চালু 700 গার্মেন্টসে কর্মরত রয়েছেন 5 লাখ শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্কুলে আসা যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বখাটেদের নানা রকম অঙ্গভঙ্গি ও কটূক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। দিনের পর দিন এমন নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত লজ্জায় অপমানে গত রোববার এক ছাত্রী বেছে নেন আত্মহননের পথ। এই অবস্থায় প্রশাসনিক তৎপরতার প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গত রোববার মধ্যরাতে 5 পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী আমিনা খাতুন। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটে প্রায়ই রায়হান নামে এক বখাটে তাকে উত্ত্যক্ত করত। শেষ পর্যন্ত সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে অসহায় ও অপমানিত বোধ করে ছাত্রীটি বেছে নেয় আত্মহত্যার পথ। ছেলের তরফ থেকে আর তারা ভেড়াং প্লেয়ার নিয়ে এসছে। এরা মিটিং দরবার করলো,
করি আমি মেলা প্রকারের আমি কস দিছি জানি দিয়ে পড়াবো এটা হবে ওটা হবে বাপ মা থানা যা থাকা লাগবে কেস হবে মেলা বিভিন্ন প্রকারের আইন আদালত দেখাইলে। বিদ্যালয়ের ছাত্রীরা জানায় রাস্তার মোড়ে বখাটেরা স্কুলে যাওয়া আসার সময় তাদেরকে শুধু কটূক্তি করে না, শারীরিকভাবে হেস্তনেস্ত করারও চেষ্টা করে। বিশ্রীভাবে অনেক নানা কথা বলে, তারপর হচ্ছে একাই গেলে খুবই সমস্যা হয়। কিছুদিন আগে আমার একটা বান্ধবীর চুল টেনে ধরা হয়েছিল। অটোতে যান কিংবা রিক্সাতে যান, এমন হয় যে পিছন থেকে ওনার এক সাইড টেনে ধরতেছে। ওদের যদি কিছু বলি তাহলে বন্ধুরা এসে একসঙ্গে বলে এসব বলো কেন, এসব বললে রাস্তায় যাইও, তোমাকে আটকায় দেখো কি করি। এদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান এ মাসের শুরুতে ছাত্রীদের অভিযোগ পেয়ে তিনি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। 10 জন মেয়ে আসলো যে স্যার আমাদের রাস্তাঘাটে চলতে একটু সমস্যা। তাৎক্ষণিক আমি জেলা প্রশাসনকে বলছি, এসপি স্যারকেও বলছি যে যত সব আমরা সিভিলের লোক পাঠানো, পিয়াটাকে ধরে শাস্তির ব্যবস্থা কমে যাবে বলে মনে করি। এই অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে মতবিনিময় করে তাদের নিরাপত্তার আশ্বাস দেন। আমরা নজরদারি করছি, ব্যবস্থা নিচ্ছি, তারা যেন এই বিষয়ে কোনো সংশয় তাদের মনে না থাকে। স্কোয়াড বলে আলাদা কোনো ফরমেশন নাই, যে পুলিশ সদস্য যে যেখানে আছে সেখানেই কোনো ইফটিজিং বা এই জাতীয় বা যে কোনো আইন বিরোধী কাজের সাথে আমাদের কোনো পিছপা নেই। আমরা এই ব্যাপারে একদম জিরো টলারেন্স। নিহত আমিনাকে উত্ত্যক্তকারী বখাটে রায়হানকে এখনো আটক করতে পারেনি পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়াভাবে রাজধানীতে চলাচল করছে লেগুনা। গণপরিবহনকে গতিশীল আর অধিক কার্যকর করতে লেগুনাকে অজনপ্রিয় করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। তবে পরিকল্পনা অনুযায়ী শিগগিরই 100 মিনিবাস এবং মেট্রো রেল চালু হলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীরা লেগুনা বিমুখ হবে বলে ধারণা বিআরটিএর। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজকের রিপোর্ট লেগুনা নিয়ে। সাধ্যের অতিরিক্ত যাত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিনিয়ত চড়ছেন লেগুনাতে। তবে সংখ্যায় অল্প অকার্যকর গণপরিবহন ব্যবস্থা জনসাধারণকে অনেকটাই বাধ্য করছে এমন ঝুঁকি নিতে। রাজধানীর বিভিন্ন রুটে স্বল্প যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এ যান যত্রতত্র থেমে বাড়াচ্ছে দুর্ঘটনা সহ নানা ভোগান্তি। তাই কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে লেগুনাকে নিয়ন্ত্রণে আনার পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। এই অনিয়ন্ত্রিত যানবাহনটি কোনো ধরনের ট্রাফিক রুলস রেগুলেশন তারা মান্য করছেন না। যাত্রী উঠানোর ক্ষেত্রে ব্যাপক বিড়ম্বনা এবং বিপজ্জনকতা তৈরি করছে। অনিয়ন্ত্রিত চলাফেরা অন্যান্য যে যান্ত্রিক যানবাহন নিয়মতান্ত্রিকভাবে চলতে চায় তাদের জন্য একটি ক্লট বা জটিলতা বা যানজটের মূল কারণে পরিণত হচ্ছে। রাজধানীর প্রধান সড়কগুলোতে মিশ্র যানবাহন ব্যবস্থা চালু থাকায় বাড়ছে বিশৃঙ্খলা। তাই যানজট সহ নানা ধরনের ঝুঁকি থেকে সড়ককে মুক্ত রাখতে লেগুনা বা মাঝারি ধরনের যানবাহনকে অজনপ্রিয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা বাস যদি 10টা দুরন্ত হয়ে যায়, 10টা দুরন্তের জায়গা কত লাগছে? ম্যাক্সি ট্যাক্সি যা আছে কোনোভাবে গণপরিবহনের কাতারে পড়ে না। এরা ছোট ছোট সাইজ। পাবলিক ট্রান্সপোর্ট দিন দিন অজনপ্রিয় হয়ে যাচ্ছে বিকজ অফ এই ছোট ছোট প্যারা ট্রানজিট বলা হয়। গণপরিবহনের মতো কিন্তু গণপরিবহন বলা যাবে না। সম্প্রতি ঢাকার রাস্তায় 100 মিনিবাস নামানোর ঘোষণা দিয়েছে বিআরটিএ। এর পাশাপাশি মেট্রো রেল চালু হলে ধীরে ধীরে মাঝারি ধরনের যানবাহন অকার্যকর হবে বলে ধারণা বিআরটিএ চেয়ারম্যানের। নতুন 100 মিনিবাস এখানে নামবে, এরপর আপনি দেখেন বিআরটি হচ্ছে এমআরটি হয়ে যাচ্ছে। এগুলাও যখন হয়ে যাবে আর নতুন নতুন গণপরিবহন জন্য আমাদের ঢাকা শহরে আমাদের বহরে যুক্ত হবে, তখন দেখবো যে এই সমস্ত যানবাহনের প্রতি কিন্তু মানুষের আগ্রহ আকর্ষণ এমনিতেই কমবে। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখনই যানবাহনের মাঝারি বা ছোট সংস্করণগুলোকে প্রধান সড়ক থেকে উচ্ছেদের পরামর্শ নগরবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সুযোগ সুবিধা ছাড়াই 65 বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিলেট তামাবিল শুল্ক স্টেশন এবং ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর শুল্ক স্টেশন থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় হলেও সুযোগ সুবিধার কোনো পরিবর্তন হয়নি। তবে আশার কথা, সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রী তামাবিল স্থলবন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিগেন সিংহের ছবিতে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটের তামাবিল স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয় 1950 সালে। 2012-13 অর্থ বছরে এই শুল্ক স্টেশন থেকে সরকারের রাজস্ব আয় হয় 56 কোটি টাকা। কিন্তু এরপর থেকে আস্তে আস্তে আয় কমছে। গত অর্থ বছরে আয় হয়েছে 28 কোটি টাকা। প্রতি বছর রাজস্ব আয় হলেও বাড়েনি এখানকার সুযোগ সুবিধা।
বিদ্যুতের ভোল্টেজ অধিকাংশ সময় থাকে না, কারণ যে ভোল্টেজ যেভাবে আপ ডাউন করে সেটা অনলাইন সিস্টেম চালু করার মতো, অনলাইন সিস্টেম চালু করলে এটা ক্ষতিগ্রস্ত হবে। এখানে সিএনএফ এজেন্টরা হোক এবং আমদানিকারকরা হোক রপ্তানিকারকরা হোক, তারা একটা ভালো করে বসার জায়গা নেই, তাদের বিল ভাউচার লেখার জন্য বারান্দায় বসে কাজ করতে হয়, তাদের ভালো ডেস্কও নেই। একই অবস্থা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের, অথচ এরই মাঝে চালু হয়েছে ঢাকা, সিলেট, শিলং, গুয়াহাটি বাস সার্ভিস। দেশি এবং বিদেশি যাত্রীদের পর্যাপ্ত পরিমাণে বসার কোনো ভালো জায়গা নাই, বিদেশিদের বসার জায়গা নাই। ফলে এই পথে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এখানে আমরা ইমিগ্রেশনে আসছি, ইমিগ্রেশনে আমরা দাঁড়িয়ে থাকি, বাথরুম টয়লেট ফ্যাসিলিটিস নাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তবে আসার কথা হলো নৌপরিবহন মন্ত্রী মে মাসে তামাবিল স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পোর্ট অথরিটির লোক ওনারা এখানে আসা যাওয়া করতেছেন, শীঘ্রই হয়তো ওনারা একটা ব্যবস্থা নেবেন, এটা পোর্ট অথরিটি জানে আর কি। তারপরে আমরা জানি মনে হয় যে খুব শীঘ্রই এটা হয়ে যাবে। তামাবিল শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে প্রতিদিন পাথর ও কয়লা নিয়ে 7 শতাধিক ট্রাক দেশের অভ্যন্তরে প্রবেশ করে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা বিস্ফোরণ মূলত বিদেশি পর্যটকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রাউইত উংসোয়ান। বিস্ফোরণস্থল ইরাওয়ান মন্দিরটি পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল বলেও দাবি করেন তিনি। রাজধানী সিদলম জেলার অন্যতম আকর্ষণ ব্রহ্ম মন্দিরের কাছে এই বিস্ফোরণে অন্তত 21 জন নিহত ও 120 জন আহত হয় বলে জানায় ব্যাংকক পোস্ট। হামলায় নিহতদের মধ্যে অন্তত 8 জনই বিদেশি পর্যটক বলে জানিয়েছে গণমাধ্যমটি। মন্দিরের আশেপাশের এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও 2টি বোমা উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। এই ঘটনার তদন্তে ওয়াররুম নামে বিশেষ একটি অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন থাই প্রতিরক্ষামন্ত্রী। আবারও বোমা হামলা হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। শিরোপা জয়ের লক্ষ্যে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। একদিকে ভারতের লক্ষ্য শিরোপা নিজেদের কাছেই রাখা, অন্যদিকে স্বাগতিক বাংলাদেশও চায় প্রথমবারের মতো আসরের শিরোপা ঘরে তুলতে। সিলেট জেলা স্টেডিয়ামে দু দলের ফাইনালের এই লড়াই শুরু হবে বিকেল 5টায়। দিগেন সিংহের ছবিতে দেখুন আব্দুল হাদের রিপোর্ট। প্রথম আসরে দেখা না হলেও গেল আসরেই ভারতের সাথে সাক্ষাৎ হয় বাংলাদেশের। যদিও সেবার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে 2-0 গোলে হারের স্মৃতি নিয়েই নেপাল থেকে ঘরে ফিরে আসতে হয় শাওনদের পূর্বসূরিদের। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা দুরন্ত তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে ভারত। কারণ এই ভারতকে হারিয়ে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে শাওনরা। এবার সেই চিরচেনা ভারতই শিরোপা জয়ের পথে স্বাগতিকদের শেষ বাধা। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ অবশ্য খুব বেশি চিন্তিত নয় ফাইনাল নিয়ে, কারণ আত্মবিশ্বাসের পাশাপাশি দলে নেই কোনো ইনজুরি সমস্যা। যদিও 2টি হলুদ কার্ডের কারণে ফাইনালে মূল স্ট্রাইকার নিপুকে পাচ্ছে না স্বাগতিকরা, তাই নিপুর ঘাটতিটা নিজেই পূরণ করতে চান আগের ম্যাচের নায়ক লোকাল বয় সাদউদ্দিন। এদিকে দলনেতা ও কোচের কণ্ঠে শুধুই জয়ের প্রত্যাশা। 18 কোটি মানুষের স্বপ্ন যে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবো, তো আমরা আমাদের বেস্ট থেকে বেস্ট একটা দিয়ে মাঠে জয় নিয়ে ট্রফিটা আমাদের কাছে রাখবো। টুর্নামেন্টে আমরা এখন অপরাজিত আছি। আমার আল্লাহ যদি আমাদের সহায় থাকে, আপনাদের ভালোবাসা থাকে, দোয়া থাকে, আমরা এই জয়টা বজায় রাখতেছি। ফাইনালে যেহেতু আমার কলিগ আমার প্লেয়ার লিপুরে পাবো না, ওই জায়গায় আমি ওর জায়গায় আরো কাপড় দিতে হবে, আমার ভালো এফোর্ট দিতে হবে। অন্যদিকে ফাইনালের আগে ইনজুরি ভর করেছে ভারত দলে, যেখানে মূল 3 জন খেলোয়াড়ই থাকতে পারেন মাঠের বাইরে। তবে সব বাধা অতিক্রম করে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু নেই বলেই হুঁশিয়ারি দিলেন দলের কোচ। সেই সাথে খেলোয়াড়রাও চান নিজেদের সেরাটা দিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখতে। আমাদের দলে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে, তবে পর্যাপ্ত ফুটবলার থাকার কারণে আশা করছি সেটা খুব বেশি সমস্যা করবে না। বাংলাদেশ ভালো দল, তাই আমাদের ছেলেরাও প্রস্তুত তাদের
তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে। ফাইনালে ভালো কিছু করে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব দলকে জেতাতে। ওদের কাছে আমরা একবার হেরে গেছি, আমরা এবার চাইবো কি ওদের আমরা ফুলে ভোট দিয়ে খেলবো, কি বাংলাদেশকে এবার আমরা হারাবো। সাফ অনূর্ধ্ব 16 প্রথম শিরোপা পাকিস্তানের ঘরে গেলেও এর পরের শিরোপা ঘরে তুলে ভারত। চূড়ান্ত প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে। এখানে প্রার্থনা জুড়েছিল 16 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করে সিলেটের মাঠে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টির। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নাশকতার 3 মামলায় রাজধানীর পান্থপথ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সাংবাদিক প্রবীর শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর। আইনি সহায়তা না নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে গ্রেপ্তার ব্রিফিংয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আসামি আজিবর ও রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু গুলিতে নিহত, র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ। টিকিট জটিলতা সহ নানা কারণে দুর্ভোগে হাজার হাজার হজযাত্রী, বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট, সমাধান হয়েছে ভিসা সমস্যার, দাবি কর্তৃপক্ষের। এবং ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা, আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।